আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ঢাকা বারের মতো চট্টগ্রাম বারেও আওয়ামী লীগের লোকজনকে নির্বাচন করতে দেয়নি। স্বাভাবিকভাবেই কারা দেয়নি খুব বোঝা যায়, বিএনপি পন্থী আইনজীবী যারা, এবং যেহেতু সরকারের প্রভাব আছে। আমরা এ নিয়ে ঢাকা বারের নির্বাচনে বহুবার বলেছি যে বাংলাদেশে নির্বাচন প্রক্রিয়াটাকে কলুষিত করার জন্য এই একরোখা আচরণগুলোই যথেষ্ট। এই একরোখা আচরণের মধ্যে এই যে ক্ষুদ্র ক্ষুদ্র বলে না যে কচু গাছ কাটতে কাটতে মানুষ কাটে, তো এরকম ঢাকা বারের নির্বাচন বা এই ধরনের বার নির্বাচনগুলোতে আওয়ামী লীগ বাদ দিতে পারে, জাতীয় নির্বাচনে বাদ দিবে, এবং এক সময়ে সেই মানুষ কাটার বা এই বড় পাপের শাস্তি কিন্তু অটোমেটিক ন্যাচারালি কাঁধে এসে পড়ে। খবরটা হচ্ছে চট্টগ্রাম বার নির্বাচন কোনো পদেই মনোনয়ন ফর্ম দিতে পারেনি আওয়ামী পন্থীরা। একটা কমেন্ট আছে, ওরা যদি ঢুকতে না পারে আমাদের কি করার আছে, বললেন মুখ্য নির্বাচন কর্মকর্তা। কিছু বলার নেই। আচ্ছা, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী পন্থী আইনজীবীরা কোনো পদেই মনোনয়ন ফর্ম নিতে পারেননি। বিএনপি পন্থী আইনজীবীদের দাবি, আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ। 2024-এর আগস্টে ছাত্র জনতার আন্দোলন চলাকালে আওয়ামী পন্থী আইনজীবীরা শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, তাই সমিতির নির্বাচনে তাদের অংশগ্রহণের সুযোগ নেই। বিপরীতে আওয়ামী পন্থীদের দাবি, পেশাজীবী সংগঠনের নির্বাচন কোনো রাজনৈতিক পরিচয় হয় না। এটা আওয়ামী লীগ বিএনপির সময় একই রকম, ওই ক্ষমতায় যখন যার দল থাকে তখন সেই সব বয়ান দেয়। মনোনয়ন ফর্ম সংগ্রহের দিন সোমবার সমিতির 21টি পদে 2টি প্যানেলের প্রার্থীরা মনোনয়ন ফর্ম গ্রহণ জমা দিয়েছেন। এর মধ্যে একটি বিএনপি পন্থীদের সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এবং অন্যটি জামাত পন্থীদের লয়ার্স কাউন্সিল। বিকাল 3টার দিকে আওয়ামী লীগ ও বামপন্থী আইনজীবীদের একাংশ সাধারণ আইনজীবী ফোরাম নামে মনোনয়ন ফর্ম সংগ্রহের নির্ধারিত স্থান সমিতির লাইব্রেরির সামনে যান, তবে তারা লাইব্রেরি রুমে প্রবেশ করতে পারেননি। শুরুতে বিএনপি পন্থী ও জামাতপন্থী আইনজীবীদের একাংশ সাধারণ আইনজীবী ফোরামের নেতাকর্মীদের বাধা দিলেও পরে তারা সরে যান। এরপরে আওয়ামীপন্থীদের লাইব্রেরি মিলনায়তনের দরজাও ধাক্কা দিতে দেখা গেছে। 2024 সাল পর্যন্ত আওয়ামীপন্থী আইনজীবীরা আইনজীবী সমন্বয় পরিষদ নামে নির্বাচনে অংশ নিয়েছেন। গতবারও এই প্যানেলের কেউ মনোনয়ন ফর্ম নিতে পারেননি। সোমবার বিকেলে সাধারণ আইনজীবী ফোরামের আইনজীবীরা লাইব্রেরির সামনে 2 ঘন্টা ধরে দাঁড়িয়ে ভোট চোর পদ্মা মেঘনা যমুনা তোমার আমার ঠিকানা এমন স্লোগান দেন। পরে বিকেল 5টায় মনোনয়ন সংগ্রহ জমাদানের নির্ধারিত সময় শেষ হলে তারা মিছিল নিয়ে সমিতি ভবন থেকে নেমে যান, নিচে গিয়ে মিছিল করেন। এই সংক্রান্ত আরো একটা ইন্টারেস্টিং নিউজ আছে। সেই ইন্টারেস্টিং নিউজটা আছে আমার দেশ পত্রিকায়। আমার দেশ পত্রিকা হেডলাইনটাই আমার চোখে পড়েছে। হেডলাইনটা করছে, জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি জামাতপন্থী আইনজীবীদের অবরুদ্ধ। চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে জয় বাংলা স্লোগান দিয়ে তাণ্ডব চালিয়েছে আওয়ামীপন্থী আইনজীবী ও নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতারা। জেলা আইনজীবী সমিতি নির্বাচন ঘিরে হঠাৎ করেই সংঘবদ্ধভাবে তৎপরতা চালায় তারা। এই সময় সমিতির লাইব্রেরির ভেতরে বিএনপি ও জামাতপন্থী আইনজীবীদের 1 ঘন্টা অবরুদ্ধ করে রাখা হয়। এই একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঢাকা বারে হয়েছিল। ঢাকা বারেও যখন আইনজীবীদের মনোনয়নপত্র নিতে দেওয়া হয়নি, তখন তারা খুবই ব্যতিক্রমী ভাবে প্রথমবারের মতন উচ্চ আদালত প্রাঙ্গণে জয় বাংলা স্লোগান তো দিয়েছে, পাশাপাশি তাদের নেত্রী শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে, এই টাইপের স্লোগানও তারা দিয়েছে। মানে আওয়ামী লীগের পক্ষে যে ধরনের স্লোগান, সেই স্লোগানগুলো দিয়েছে। খবর পেয়ে সাধারণ আইনজীবীরা গিয়ে বিএনপি জামাতপন্থী আইনজীবীদের উদ্ধার করে। এ সময় মোহাম্মদ মোমেন নামের এক আইনজীবীকে পিটিয়ে আহত করে আওয়ামী লীগের আইনজীবীরা। আমি জানি না আমার দেশ পত্রিকা এবং অন্যান্য পত্রিকার নিউজে বেশ আকাশ পাতাল পার্থক্য আছে, তবে এই যে এক একটি ঘটনা, এই যে সাধারণ মানুষের ভোটাধিকার হরণের প্রক্রিয়া, এই প্রক্রিয়া না বাংলাদেশে এখন যেভাবে ছোট আকারে শুরু হয়েছে, এটা আবার সামনে নির্বাচন আসতে আসতে বড় পরিসরে একই রকম ইচ্ছা খায়েশ বাস্তবায়ন দেখা যায়। আপনি ঠিকই বলেছেন, আমরা তাদের শুভেচ্ছা জানাই। সেইখানে জনমতের প্রতি আমাদের শ্রদ্ধা রাখতে হবে। সেখানে যদি মমতা ব্যানার্জিকেও তারা পাশ করাতো, ইলেকশনে ভোট দিয়ে তাদের এগিয়ে নিয়ে যেত, আমরা তাদের মতের প্রতি শ্রদ্ধা জানাতে হবে, এটাই গণতন্ত্রের নিয়ম। তো তাদের যে ভূমিদশ জয়, না আসলে আমি নিজে অবাক হয়ে গিয়েছি। আমি বলেছিলাম আপনার চ্যানেলেই যে আমারও সন্দেহ আছে যে মমতা ব্যানার্জি পাশ করবে। আমাকে ঠিক যেমন মানুষ শত শত মেসেজ দেয়, ওরকম আজকেও আমাকে অন্তত কত মেসেজ দিয়েছে দেখে সাথে পারি নাই।
অনেকেই বলেছে আপনার অনুমান ভুল হয়েছে, দেখেছেন আমরা বলেছিলাম বিজেপি জিতবে, আপনি বামপন্থী এবং তৃণমূলের ট্রমার মধ্যে ছিলেন। অনেকে আমাকে এইভাবে অনেকটা কাছাকাছি এরকম কিছু লিখেছে, অনেক মেসেজ। তো আমি আপনি যে প্রশ্ন করলেন যে তাদের ভূমি ধস জয়ের কারণ কি, বহুবিধ কারণ আছে, আমরা সংক্ষিপ্ত ভাবে সেটা আলোচনা করতে পারি। বিশেষ করে বাংলাদেশে যে সংখ্যালঘু নির্যাতন হয়েছে এটা প্রভাব পড়েছে। পাশাপাশি বাংলাদেশে আওয়ামী লীগ সরকার উচ্ছেদ যেভাবে করা হয়েছে, এমনকি এই দেশে যেভাবে সন্ত্রাস করা হয়েছে, এটার একটা প্রভাব পশ্চিমবঙ্গে পড়েছে। আপনার হয়তো মনে থাকার কথা যে এই বাংলাদেশে যখন শেখ হাসিনার বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে আন্দোলন হয়, পশ্চিমবঙ্গেও কিন্তু মিছিল করেছে কিছু কিছু সংগঠনের ব্যক্তিবর্গ, সংখ্যা কম হলো। পাশাপাশি আপনি জানেন যে মমতা ব্যানার্জি যে ভাইপো, তিনি কিন্তু সরাসরি শেখ হাসিনা কেন কলকাতায়, দিল্লিতে বা ইন্ডিয়াতে, এটা নিয়ে সমালোচনা করেছেন। এগুলো কিন্তু প্রভাব পড়েছে। আপনি যত কিছুই বলেন, আবার শুভেন্দু অধিকারী কিন্তু উল্টো বলেছেন। তিনি সবসময় শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী মেনেই কথা বলতেন, অতীতেও বলেছেন, এখনো বলেন। তো এই যে বিষয়গুলো, এগুলো প্রভাব পড়ে। আপনি আপনার আশেপাশে যখন আগুন লাগাই দেবেন, তখন আপনার বাড়ির ঘরের আশেপাশে লাগাইলে তো এটার প্রভাব বহুদূর যাবে। তো এই বাংলাদেশে যখন মৌলবাদী রাজনীতির উত্থান ঘটেছে, তখন সেখানে বিজেপি পাশ করবে, এটাই স্বাভাবিক, খুবই স্বাভাবিক ছিল। তারপরেও আমরা মনে করেছিলাম অনেকেই যে না, বিজেপি পাশ করবে না। আর আর সেখানে মমতা ব্যানার্জির দুর্নীতি, তার ভাইপোর দুর্নীতি, মমতা ব্যানার্জির দুর্নীতিতে আস্কারা, এগুলো পশ্চিমবঙ্গের মানুষ ভালো চোখে দেখে নাই। আরেকটা কারণ হলো, সেখানে শিল্পায়ন হয় নাই। পশ্চিমবঙ্গে বেকারত্ব এত বেড়ে গিয়েছিল, এমনকি মুসলমানেরা তো আরো পিছিয়ে পড়েছিল। তো আরো বিস্মিত হয়ে গেছি আমি। গতকাল পর্যন্ত আমি বিশ্বাস করি নাই যে মুসলমানেরা বিজেপিকে ভোট দিবে। আপনার চ্যানেলেও আমি বলেছি যে মুসলমানেরা প্রয়োজনে কলজা দিবে, গুর্দা দিবে, ফেফড়া দিবে, হাসপাতালে গিয়ে শুভেন্দু অধিকারীকে রক্ত দিবে, দরকার নরেন্দ্র মোদীর জন্য হাসপাতালে গেলে রক্ত দিবে, কিন্তু ভোট দিবে না। আজকে আমাকে এই তো একটু আগে আমি কিছু মেসেজ চেক সব দেখে সারতে পারি নাই, অনেক মেসেজ। সেখানে কিছু কিছু মানে কয়েকজন নেতা এবং মন্ত্রী বিজেপি, তারা আমাকে বলেছে তারাও নাকি আমার মতো বিস্মিত হয়েছে যে এবার মুসলমানেরাও তাদের ভোট দিয়েছে, তো পশ্চিমবঙ্গে। আপনি খেয়াল করেন হাবড়ার দিকে, আপনি খেয়াল করেন হারবারের দিকে, পার্লারের দিকে, একেবারে সদরে কলকাতার, এবং এই দিক সীমান্তবর্তী দেখেন দুই একটা ছাড়া সব পাশ করে, যেগুলো বিজেপির মানে উল্টো ছিল, যেখানে ঘাঁটি ছিল বামপন্থী অথবা তৃণমূলের, সেই জায়গাগুলো তো তারা বিজয় পেয়েছে। এটা আসলে অবাক কাণ্ড, মানে আমরা ভাবতেই পারতেছি না এরা 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 কিভাবে এত ভোট পেয়ে গেল। আসলে এটা শুধুমাত্র আপনি সাম্প্রদায়িক চিন্তা করলেই হবে না যে হিন্দুরা ভোট দিয়েছে, এটা ভাবলে ভুল। অনেকেই বলে ফেলছে যে পশ্চিমবঙ্গে মৌলবাদী হিন্দুত্ববাদীর বিজয় এত উচ্ছ্বাসের কি আছে। জি না, জনগণ ভোট দিয়েছে। বাংলাদেশে ভোট ছাড়া আপনি উচ্ছ্বাস করবেন, আর ওইখানে ভোট দিয়েছে তার জন্য উচ্ছ্বাস করা যাবে না কেন? কি কারণে করে? অনেকে আবার লিখেছে দেখলাম, খোদ আওয়ামী লীগের লোকও লিখেছে, বামপন্থীরাও লিখেছে, এবং কয়েকজন সাংবাদিকও লিখেছে যে পশ্চিমবঙ্গে বিজেপির উত্থান, আওয়ামী লীগেরা কেন খুশি হয়েছে? আপনারা ইরানে খুশি হন কেন? আপনি 5,000 মাইল দূরে খুশি হইতে পারেন ইরানের খোমেনির জন্য। সে মানে তারা যদি গলা টিপে ধরে আর নিচ থেকে যদি একটু চিমটি মারে, তাতে আপনারা খুশির চুতির ভাই হয়ে যান। আর পশ্চিমবঙ্গে যদি আমাদের প্রতিবেশী স্টেট, একেবারে সীমান্তবর্তী, সেখানে নির্বাচন নিয়ে উচ্ছ্বাসকে প্রকাশ করতেই পারে, কারণ এটা যথেষ্ট প্রভাব পড়বে এই দেশে, এবং পড়ে গেছে অলরেডি। আপনি অলরেডি জেনে গেছেন যে বাংলাদেশে যারা বামপন্থী, আমি যাদের আদর করে চিঙ্গবাম বলি, ডানপন্থী, মধ্য ডান, এমনকি কিছু কিছু আওয়ামী লীগের লোক, কিছু মুষ্টিমেয় কিছু আওয়ামী লীগের লোক মনক্ষুণ্ণ বিজেপি ক্ষমতায় বা রাজ্য সরকারের ক্ষমতায় এসে গেছে বলে, অনেকে মনক্ষুণ্ণ। আমি দেখেছি তাদের পোস্ট আমার কাছে, অনেকে, আমি তার দেখি না, আমাকে অনেকেই স্ক্রিনশট পাঠায়। এর মধ্যে অধ্যাপক আছে, সাংবাদিক আছে, ডাক সেটা আওয়ামী লীগের 2-4 জন সেলিব্রিটিও আছে, মনক্ষুণ্ণ কিছুটা আর কি, যে কেন শুভেন্দু অধিকারী আসলো। তা আমি মমতা আসলেও মনক্ষুণ্ণ হইতাম না, কারণ ভোট দিয়ে জনগণ নির্বাচন করে, আমার করার কি আছে? বিনা ভোটে আসলে বা বাংলাদেশের মতো মুসলেকা সরকার আসলে, বা বিজেপি, ওইখানে তো বিজেপি তৃণমূলকে নিষিদ্ধ করে ক্ষমতায় আসে না, ওইখানে তো কংগ্রেসকে নিষিদ্ধ করে আসেনি, তাই না? আমার মনে হয় যে প্রসঙ্গটা আমরা প্রশ্ন করছি কেন আসলো, এটা প্রধান কারণ আমি মনে করি যে পশ্চিমবঙ্গে দীর্ঘদিন বাম শাসন, দীর্ঘদিন কংগ্রেসের শাসন, 15 বছর তৃণমূলের কংগ্রেসের শাসনে পশ্চিমবঙ্গের মানুষ অতিষ্ঠ হয়ে গেছে, এটাও একটা অন্যতম কারণ। আর পাশাপাশি ধর্মীয় ব্যাপার তো রয়েছে। ভালুকায় যেদিন দীপচন্দ্র দাসকে জ্বালিয়ে পুড়িয়ে মেরে ফেললো, ওই দিনে আমি বুঝে গিয়েছিলাম যে এটার প্রভাব সুদূর প্রসারী হবে। শুধুমাত্র যে পশ্চিমবঙ্গের কুর্সি টানা দিবে না, ওই দীপচন্দ্র
দাসকে যে হত্যা করেছে ভালুকায়, সেটার প্রভাব কিন্তু তারেক রহমানের কুর্সিতেও পড়বে, এই আদম ব্যাপারী ইউনূসের কুর্সিতেও পড়েছে। এরকম আরো ঘটেছে, ঘটতেই থাকবে এগুলো। আপনি দেখেন চিন্ময় কৃষ্ণ দাস, ইসকনের যে নেতা, তাকে আপনি বিনা দোষে আপনি তাকে জেলে দিয়ে রেখেছেন, তাকে জামিন পর্যন্ত দেন না। এগুলো প্রভাব পড়বে না? অবশ্যই পড়বে। আপনি ভারতের সেভেন সিস্টার খেয়ে ফেলতে চাবেন মানে মানে হাস্যকর ব্যাপার। বাংলাদেশ সেভেন সিস্টার দখল করবে ভারতের। বাংলাদেশের চামড়া নাই পীরেরা মিছিল করে বাইতুল মোকাররমে দিল্লি দখল করবে। তো সঙ্গত কারণে সেটা তো হিন্দুদের, সনাতনীদের এটা প্রভাব পড়বে। এটা প্রভাব পড়াটাই স্বাভাবিক। আমি বলছি না যে এগুলোর কারণে দিয়েছে। এগুলো নয় বিজেপির লোকেরা ভোট দিল। মুসলমান কেন ভোট দিল? কেউ কেউ তো বলতেছে যে বামপন্থীরাও এবার ভোট দিয়েছে, তৃণমূলের লোকও এবার ভোট দিয়েছে, তৃণমূলের লোক, তারপর বামপন্থীরাও এবার বিজেপিকে ভোট দিয়েছে। আমাকে একটু আগে একজন বাংলাদেশ থেকে একজন লোক জানালো, বাংলাদেশের, তিনি বাংলাদেশের মুসলমান, হিন্দু না। তিনি বলেছেন যে তার বন্ধু বান্ধব যারা বামপন্থী ছিল, তৃণমূল ছিল, তারাও নাকি বিজেপিতে ভোট দিয়েছে। সত্য মিথ্যা আমি জানি না, আমাকে বলেছে, আমি জানালাম। তিনি এই জন্য জানিয়েছেন, আমি বলেছিলাম, মানে আমার ভুল ধরার জন্য বলেছেন, আমার অনুমান ভুল হয়েছে। বলছে ফরিদ, আপনি যে অনুমান করেছিলেন, এবার কিন্তু আপনি বলেছিলেন তৃণমূলও চাইবে যে বিজেপির বিরুদ্ধে দরকার হয় বামেরা আসুক, বামেরাও চাইবে বিজেপির বিরুদ্ধে দরকার হয় তৃণমূল আসুক। এইবার তা ঘটে নাই। এইবার তৃণমূলের লোক বামপন্থীরাও এবং কমিউনিস্টেরাও এই বিজেপিকে ভোট দিয়েছে। আসলে এটাই হওয়া উচিত, কারণ সব মানুষই তো জামালপুরে পাগলা, ডিমের আলি 3টায় বেচবে, 5টায় তো আর কেউ বেচবে না। নিজের ভালো কে না বুঝে বলেন? তারা চিন্তা করছে যে আমরা বিজেপি, আমরা তৃণমূল দেখলাম, কংগ্রেস দেখলাম, তৃণমূল কংগ্রেস দেখলাম, বামপন্থী দেখলাম দীর্ঘ সময়, এবার একটু বিজেপিকে এনে দেখি। তো আমার মনে হয়, আমি যতদূর মনে করি, যেটা আপনার চ্যানেলে এর আগেও বলেছি, যে আমার মনে হয় বিজেপি আসাতে মুসলমানদেরও সুবিধা হবে, মুসলমানদেরও অ্যাডভান্স হবে অনেক বিষয়ে, তারা অ্যাডভান্টেজ পাবে, হিন্দুরা তো সুযোগ সুবিধা পাবেই। এবং আমি আপনাকে এও বলেছি যে হাসপাতালে এখন দেখবেন মুসলমান রোগীর সংখ্যা কমে যাবে। এমনকি জেলখানাতে যে কয়েদি 70%, যেটা আপনার চ্যানেলে বলেছি, 70% মুসলমান পশ্চিমবঙ্গের জেলখানাগুলোতে পাবেন, ওটা কমে যাবে। কারণ এখন তো তাদের টাকা কাম করাইতে পারবেন না, বিজেপি কাজ করবেও না। বরং বিজেপি আসার কারণে আমার ধারণা সেখানে ডেভেলপ হবে, আমি যতদূর মনে করি। এবং সত্যি যদি বিজেপি, আমি যেটা মনে করি, ডেভেলপ করবে, তাহলে তারা বোধ হয় ওই এক টার্ম না, কমপক্ষে ওই মমতা দিদির মতো, কমপক্ষে, বা মমতা মাসির মতো, পিসির মতো, কমপক্ষে 15 বছর, মানে 3 টার্ম থাকবে বলে আমি এটা কমপক্ষে বললাম, বেশিও হতে পারে। দেখা যাক তারপরে কি হয়। তো আমার কারণ, বিজেপি আসার কারণ, ক্ষমতায় এত ভোট পাওয়ার কারণ শুধুমাত্র যে সাম্প্রদায়িক তা না, আবার যদি সাম্প্রদায়িক বিষয়টাও বাদ দেন তাও হবে না। এখানে অর্থনৈতিক, সাম্প্রদায়িক, আঞ্চলিকতা, বহুবিধ বিষয় কাজ করেছে। তারপর পশ্চিমবঙ্গের হিন্দুরা ভয় পেয়ে গিয়েছিল যেটা পশ্চিম বাংলাদেশ না হয়ে যায়, এটা একটা ভয় তাদের কাজ করেছে, যেভাবে হুমকি ধামকি দিয়েছে। আমার মনে হয় যে ডক্টর ইউনূস, আমার ভাবির পোলারা, চামড়া নাই পীরেরা, তারপর জামাত, হেফাজত, বট বাহিনীরা যেভাবে হুমকি দামকি দিয়েছে ভারতের সেভেন সিস্টার নিয়ে, তারপর রিটায়ার্ড আর্মি অফিসার যারা, ওই যারা জীবনে পাখি মেরা নাই কোনোদিন, তারা গিয়ে দিল্লি দখল করবে, সেভেন সিস্টারকে, এগুলো হুমকি দেওয়ার কারণে এই প্রভাবটা এর খেসারত দিতে হয়েছে মমতা ব্যানার্জিকে। এটা আমার মনে হচ্ছে, নইলে অন্তত আরো একটা থাকার, এটা তার ভুল হয়েছে। তার এটা উচিত, এটা তো প্রতিক্রিয়া তো দেখায়নি, বরং তার ভাইপো সরাসরি নির্বাচনের দিন সে সরাসরি বলেছে শেখ হাসিনা কেন, ভোটের আগে বলেছে, ভোটের মধ্যে বলেছে শেখ হাসিনা কেন দিল্লিতে। এটা তার প্রভাব, এটা এর কারণে তার বহু ভোট নষ্ট হয়ে গেছে। এই কারণে ভোট, শেখ হাসিনা এখানে কেন মেহমান, এমনকি এই কথা বলেছেন তিনি মেহমান নাকি রিফিউজি জানতে চায়। এইটা মনে করেছিল এটা বললেই মুসলমানের ভোট বাড়বে। ও আরেকটা বিষয়, সেটা হলো যে হুমায়ুনের নাম আপনি নিয়েছেন, এটা আপনি আমাকে বলেছিলেন যেই কারণে ভোট কাটা যাবে, হুমায়ুন কবির। আপনার এইবার আমার সকল অনুমানই ব্যর্থ হয়েছে, সব। আমি হ্যাপি আমার সকল অনুমান ব্যর্থ হওয়ার কারণে। যেটা আপনি বলেছিলেন যে হুমায়ুন কবির প্রচুর ভোট নষ্ট করবে মুসলমানের, এবং সত্যি তা করেছে। হুমায়ুন কবিরের যে সে বিচ্ছি করেছে তৃণমূলের সাথে, আপনার অনুমান সত্য, এটা বিশাল প্রভাব পড়েছে। এগুলো কারণ ছিল, কারণ তাদের দুর্ব্যবহার, তাদের অনাচার, দুর্নীতি, তারপর ভাইপোকে শুধু গুরুত্ব দেওয়া। একটা দলে ওই যে বিএনপি কেমন 2001-এ শুধুমাত্র তারেক রহমান ডিপেন্ডেন্ট হয়ে গিয়েছিল না, খালেদা জিয়া হাওয়া ভবন বানিয়ে ফেলেছিল। যদিও এরকম হাওয়া ভবন বানায় নাই, কিন্তু তার ভাইপোর সম্পর্কে বিস্তর অভিযোগ রয়েছে, বিস্তর অভিযোগ। এবং তার ভাষা দেখেছেন তো, তিনি বলেছেন 4 তারিখের পরে দেখে নিবে, এটা করবে সেটা করবে, বিজেপি থাকবে না। তবে একটা কাজ হয়েছে কি, এটা এইবার বিজেপি ক্ষমতায় আসাতে তৃণমূল হয়তো টিকে থাকবে, নইলে আর একটা টার্ম থাকলে তৃণমূল নামে, বাংলা তৃণমূল কংগ্রেস নামে পশ্চিমবঙ্গে কোনো দলই থাকতো না। এখনো তো টিকে থাকবে এই দলটা, আমার মনে হয় আর কি। এটা তাদের জন্য কিছুটা সাপে বর হয়েছে, তাদেরও দীর্ঘদিন এখন বিজেপির হাতে, মানে রাজ্য সরকার, আমার ধারণা অন্য জায়গায় হয়তো
অন্য জায়গায় হয়তো 1 টার্ম থাকে 2 টার্ম। আমার কেন যেন মনে হচ্ছে যদি আসলেই বিজেপি ভালো কাজ করে, আমার ধারণা বিজেপি এখানে 3 টার্ম থাকবে। এটা কেন বললাম জানেন? এটা বলার কারণটা আপনি 1 মাসের মধ্যে দেখতে পারবেন। 1 মাসের মধ্যে বোঝা যাবে বিজেপি কতদিন ক্ষমতায় থাকবে। 1 টার্ম থাকবে না, 2 টার্ম না, 3 টার্ম। আর পশ্চিমবঙ্গের তো একটা আ স্বভাব আছে যেখানে যেই ক্ষমতায় আসুক দীর্ঘদিন থাকে। তো পশ্চিমবঙ্গে কিন্তু দেখেন বামের অবদেবের 1-2টা সিট পেয়েছে দুষ্ট লোকেরা বলতেছে। আমি তো মনে করছি এইবারে শূন্য হয়ে যাবে। ভাগ্য ভালো তারা 2-1টা সিট পেয়ে গেছে। তবে আমার মনে হয় এটা বাংলাদেশের জন্য ভালো হবে, ভারতের মুসলমানের জন্য ভালো হবে, পশ্চিমবঙ্গের মুসলমানের জন্য ভালো হবে। এই যে বিজেপির যে উত্থান পশ্চিমবঙ্গে আজকে রাজ্য সরকারে, এই উত্থান আগামী যে জাতীয় নির্বাচন হবে, সংসদ নির্বাচন হবে ভারতে, সেটার উপরে বিশাল প্রভাব ফেলবে। বিশাল। অনেকেই মনে করেছিল যে এই টার্মে বিজেপির ক্ষমতা শেষ। আমার মনে হয় এই পশ্চিমবঙ্গের, আমার ধারণা যে পশ্চিমবঙ্গের এই উত্থান, এই বিজয়, এটা দিল্লিতে কেন্দ্রে প্রভাব পড়বে। আগামী সংসদ নির্বাচনে বিজেপি আবার ক্ষমতা আসার পথ সুগম করে রাখলো আজকের এই বিজয়ের মধ্য দিয়ে। তারা ভয় পেয়ে গিয়েছিল, ভয় পেয়ে এবার তারা সকলে মিলে ভোট দিয়েছে পশ্চিম বাংলাকে পশ্চিম বাংলাদেশ বা পশ্চিম পাকিস্তান আরেকটা যাতে না হয়, মিনি পশ্চিম পাকিস্তান, সেকেন্ড মিনি পশ্চিম পাকিস্তান না হয়, এই ভয়েই দেখলেন তারা বিশাল মানে সদল বলে, মানে যারা কখনো ভোট দিতে জানে এবার তারা ওই ভয়ে ভোট দিয়েছে। তার চেয়ে বড় কথা যে আমি অবাক হয়ে গেলাম যে মুসলমানেরাও বিজেপিকে ভোট দিচ্ছে, তাও আবার পশ্চিমবঙ্গে। আসলে আশ্চর্যজনক, বিশাল ব্যাপার। মানে বাংলাভাষী যারা মুসলমান তারা বিজেপিকে প্রচুর, উর্দুভাষীরা দেয় না, এটা আপনি নিশ্চিত থাকেন। উর্দুভাষীরা শতকরা একটা দিলে দিতে পারে। এই বাংলাভাষী যেগুলো মুসলমান তারা উর্দুভাষীরা দেয় নাই, দেবেও না কোনোদিন তারা। কারণ তারা তারা 47-এ তারা পালায় চলে আসছে, বাংলাদেশে চলে আসছে। তারা পৃথিবীতে উর্দুভাষী মুসলমান হচ্ছে একমাত্র বেকুব ভারতের, যারা জন্মিছে ভারতে, বাস করছে বাংলাদেশে, গীত গেয়েছে পাকিস্তানের। এরা আরেক অদ্ভুত জাতি। এদের নিয়ে আমি এদের নিয়ে আলোচনা করতে চাই না। তবে ভারতের মুসলমানেরা, বাংলাভাষী মুসলমানেরা প্রচুর ভোট দিয়েছে বিজেপিকে। আরেকটা কারণ হচ্ছে বিজেপির পাশ করা, এটা বলে শেষ করতেছি। সেটা হলো যে এই যে SIR করেছে, সেখানে যারা মৃত ভোটার সেগুলো জাল ভোট দিতে পারে নাই, যারা ডুয়েল ভোটার ছিল এগুলো বাদ হয়ে গেছে, তারপর যারা বাংলাদেশি ছিল, যারা ভোটার হয়েছিল তাদের বাদ দিয়েছে। এগুলো কারণে আর বোঝা গেল যে ওখানে জালিয়াতি করে এতদিন বামপন্থীরা এবং তৃণমূলেরা, কংগ্রেসরা পাশ করতো। এটা এখন তো সুস্পষ্ট। এইভাবে ভোট দিতে দিলে, সুষ্ঠু ভোট হলে এরা টিকবে না। তবে সর্বোপরি বলবো তাদের জনমতের প্রতি আমাদের শ্রদ্ধা জানাতেই হবে। তারা আসলে তাদের অর্থনৈতিক কারণেই, প্রধান কারণ অর্থনীতি, দ্বিতীয় কারণ দেশ, এই 2 কারণে তারা তাদের ভোট দিয়েছে। তৃতীয় কারণ ধর্ম হতে পারে। আর শুধু যদি ধর্ম হয় তাহলে মুসলমান কেন ভোট দিবে? কারণ সেখানে অর্থনীতিও কাজ করেছে, দেশের প্রতি হুমকি মনে করেছে তারা। আর সবচেয়ে বড় কথা যে দেশি বিদেশি যত ষড়যন্ত্রকারী পশ্চিমবঙ্গে কাজ করতো ভারতের বিরুদ্ধে এবং বাংলাদেশের বিরুদ্ধে, আপনি মনে করেন না পশ্চিমবঙ্গে শুধু ভারতের বিরোধিতাকারীরা থাকে? পশ্চিমবঙ্গে প্রচুর বাংলাদেশ বিরোধী দেশি বিদেশি সংস্থা থাকে। তারা ব্যর্থ হয়ে গেছে। এটা তাদের জন্য বিরাট একটা, মানে তাদের জন্য বিরাট চপেটাঘাত না? তারা এখন ভ্যানিশ হয়ে যাবে আমার যতদূর মনে হয়। পাস না করেন আপনি বিধানসভায়, তাকে কি করে খুঁজে পাবেন? পাবেন না, খুঁজে পাওয়ার সুযোগ নেই তাকে। তো কারণ আপনি যদি পাসই না করেন সংসদে কিভাবে যাবেন? আপনি মন্ত্রী হইতে পারবেন, টেকনোক্রেট পদে মন্ত্রী হইতে, রাজ্যের মন্ত্রী হইতে পারেন যদি সুযোগ দেয় কেউ। কিন্তু আপনি তো এখানে তো সেই সুযোগও নাই, যেহেতু আপনার সরকার নেই। তাহলে তাকে সংসদের পায়, মানে তিনি এইবার আম সালা সবই হারালেন। এটাই হওয়ার কথা ছিল। কারণ আপনি যখন না, আপনার দলের সিনিয়র নেতারা বের হয়ে যাবে, আপনার দলের বিশ্বস্ত লোকগুলো বের হয়ে যাবে, তখন আপনি তার সাথে পারবেন না। প্রতিপক্ষ যখন সাথে এক ঝালমুড়ি, আরেকটা কথা তো বলতে ভুলে গেছি। ওই যে ঝালমুড়ি খাইলো 10 রুপি, 10 টাকার যে ঝালমুড়ি খাইলো নরেন্দ্র মোদী, আমার মনে হয় তখনই 10 লাখ ভোট চলে গেছে। 10টি আসনে এক ঝালমুড়িতে চলে গেছে। বুঝতে পারছেন? ওইখানে চলে গেছে 10টা না, নরেন্দ্র মোদীর ওই ঝালমুড়ি খাওয়াতেই। ভয়াবহ ব্যাপার। আরেকটা একটু নিজের 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 প্রশংসা নিজের করা হয়ে যায়, তবুও করি একটু। আমার একটা ছোট ভাই আছে, ওর নাম হলো আরজু পারভেজ টিটু। সে মাঝে মাঝে বলতো, আমি বলতাম নিজের প্রশংসা করে। আমার তুমি নিজের প্রশংসা করো কেন? ভাই আমার প্রশংসা কি করবে? আপনার করবে? নিজের প্রশংসা মাঝে মাঝে করতে হয়। শুধু আপনাদের, সেও একজন ঊর্ধ্বতন কর্মকর্তা আমাদের বাংলাদেশে, বলছে মাঝে মাঝে নিজের প্রশংসা করতে হয়, নাহলে কে আপনার নিজের খায়, কে প্রশংসা করে? একটু আত্ম প্রশংসা করি। দুষ্ট লোকেরা কেউ কেউ বলে, এবং এর আগেও আমাকে বলেছে যে লিখেছেও তারা, যে আমার কারণেও নাকি সেখানে আমার বক্তব্যও নাকি, আমাদের বিশেষ করে আমজনতার বক্তব্যেও নাকি প্রভাব পড়েছে এখানে বিজেপি। আপনি যেটা বলছেন ওটাকে আপনি ভুল বলবো না, আপনার কথাটা, ওটাকে আমি বিভ্রান্তি বলবো। ভুল তো আলাদা জিনিস, বিভ্রান্তি থেকে যায়। মানে যেমন আমারও তো একটা বিভ্রান্তি ছিল যে বিজেপি কে মুসলমানেরা ভোট দিবে না পশ্চিমবঙ্গে। এটা কিন্তু আমার ভুল না, এটা আমার বিভ্রান্তি।
হতে পারে সেরকম আপনিও বলতেই পারেন অনুপ্রবেশকারীর যে সংজ্ঞা, তারা এখানে অনুপ্রবেশকারী হিন্দু মুসলমান হিসেবে বলে নাই, তারা এখানে অনুপ্রবেশকারী হিসেবে বলেছে যারা যারা বাংলাদেশী নাগরিক বা বার্মার নাগরিক, তারা যদি ঢুকে বা অন্য যে কোনো দেশে তাদের অনুপ্রবেশকারী হিসেবে তারা ট্রিট করে। আর যদি হিন্দুদের যে নাগরিকত্ব বা তাদের স্ট্যাটাস মানে তাদের অবৈধ হিসেবে ধরা হবে না, তাদেরকে শরণার্থী বলা হয়েছে, নাগরিক বলা হয় নাই। বলা হয়েছে যে কেউ কোনো হিন্দু যদি বা কোনো খ্রিস্টান, বৌদ্ধ বা আরো যারা যারা অন্য ধর্মের আছে তারা তারা যদি এখানে ঢুকে পড়ে ভারতে, তাদেরকে নাগরিকত্ব দিবে না, অনুপ্রবেশকারী হিসেবে, অপরাধী হিসেবে চিহ্নিত করবেন, এটা বলা হয়েছে। আর বাংলাদেশের হয়তো অনেকে কেউ কেউ বলতে চায় কেন ধর্মের ভিত্তিতে ভাগ করা হলো। ভাই এই 47টা তো ধর্মের ভিত্তিতে ভাগ করা হয়েছে। এই পাকিস্তানটাতে হয়েছিল 47-এর ভিত্তিতে, ধর্মের ভিত্তিতে। তো পৃথিবীতে, সারা পৃথিবীতে সব দেশের জন্য, খ্রিস্টানের জন্য 100, 150 রাষ্ট্র আছে, মুসলমানের জন্য 50-60টা আছে, হিন্দুর জন্য একটা রাষ্ট্র থাকলে আপনার সমস্যা কোথায়? এমনকি পৃথিবীতে সবচেয়ে কম সংখ্যক মানুষের ধর্মের সম্প্রদায়ের দেশ, সেটা হচ্ছে ইহুদি রাষ্ট্র, সেখানে আরো কম, তাদের জন্য একটা রাষ্ট্র আছে। হিন্দু রাষ্ট্র হলে আপনার সমস্যা কি? আপনারাও হিন্দুদের মতো ঘোষণা করেন যে সারা পৃথিবীর মুসলমান আমার দেশের নাগরিক। ভারত এটা ভালো করেছে এবং ভারতের তো উচিত, আমি মনে করি ভারতের উচিত সারা পৃথিবীর হিন্দুদেরকে ইসরায়েলের মতো যে সবাই ভারতের নাগরিক এটা ঘোষণা করা উচিত। এটা তো আমি তো এটাতে খারাপ কিছু দেখতেছি না। মুসলমানরা করুক, বলুক পাকিস্তানে যত মুসলমান সব পাকিস্তানে আসো, সৌদি আরব বলুক সব মুসলমান সৌদি আরব আসো, কাতার বলুক জামালপুরে পাগলারা, ওইটা বলবে না, বরং যে করবে তাকে দোষ দিবে। এখানে আমি তো দোষ দেখতেছি না, কারণ বাংলাদেশের নির্যাতিত কারা? নিশ্চয়ই মুসলমান না। এখানে নির্যাতিত হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, তারা যারা সংখ্যালঘু, এমনকি যারা আমার মতো মুক্ত চিন্তক তারা নির্যাতিত, যারা এই দেশে ফ্রি থিঙ্কার তারা নির্যাতিত, যারা বাংলাদেশে ফ্রি থিঙ্কার তারা নির্যাতিত। তো এদের যদি ভারত জায়গা দেয়, দোষটা কোথায়? আপনি আপনার দেশে ঘোষণা করেন যে বাংলাদেশে ঘোষণা করেন সারা পৃথিবীর মুসলমান বাংলাদেশে নাগরিক, করেন না ঘোষণা, দেখি না করছে কে? ইসলামী রাষ্ট্র ঘোষণা করতে পারেন, ইসলামী শরিয়া চান, সংসদে দাঁড়িয়ে বলেন মানব রচিত আইন সব ধ্বংস করে দেব, কোরআনের আইন চাই, আপনি ওটা ঘোষণা করেন না কেন? এত শ্যাটার মরদ শরিয়া আইন কায়েম করবেন, বাস্তবায়ন করবেন, ইসলামী আইন করবেন, আপনি ঘোষণা দেন সারা পৃথিবীর মুসলমান বাংলাদেশের নাগরিক, দেন না ঘোষণা। না করছে কে? আপনি ভারতকে দূষণ কেন? আমি তো ভারত মনে করি এটা সঠিক, বরং এই সিদ্ধান্ত নিতে ভারত দেরি করেছে, এটা অন্যায় করেছে, এটা ভারত অন্যায় করেছে। ভারত সরকার, বিজেপি সরকার যে কাফফারা দিচ্ছে, আমি মনে করি বাংলাদেশ, ভারত, পাকিস্তান সহ সারা পৃথিবীর সকল হিন্দু যদি নির্যাতিত হয়, অবশ্যই সে আসবে না কেন? নির্যাতিত শুধু হিন্দু না, যে কেউই আসতে পারে, কোনো সাথে কোনো দেশে গিয়ে শরণার্থী হতে পারে। আর যেহেতু স্পেশালি বাংলাদেশের সংখ্যালঘুরা নির্যাতিত, তারা তো সেখানে যেতেই পারে, এটা তো অন্যায় কিছু আমি দেখতেছি না। আর অনুপ্রবেশকারী বাংলাদেশের নাগরিক ভারতে থাকবে কেন? আমার প্রথম প্রশ্ন। আপনারা তো ভারত বয়কট করেছেন, ইন্ডিয়া খুব খারাপ, গরুর মুত খায়, তারপরে হাগে রাস্তায়, মুতে পথে, তাই না? ঘুমায় গাছে, তাই না? গোসল তো করেই না, কত কথা না আপনারা বলেন। সেই ভারতে বাংলাদেশিদের থাকতে হবে কেন? কেন থাকতে হবে? আপনি সারাদিন ভারতের গালি দিবেন? অবশ্য বাংলাদেশের মুসলমানদের একটা খাসিলত আছে, যেটা আমি বেশ কয়েক বছর আগে লিখেছিলাম, বিভিন্ন চ্যানেলে বলি এবং এখনো বলি, লিখি। সেটা হলো যে ভারতে বোন বিয়ে দিছে কেউ, ভারতে মেয়া বিয়ে দিছে কেউ, দিয়ে সেরে বলে শেখ ফরিদ হচ্ছে ভারতের দালাল। তারা আমার ফেসবুকে লিস্টেও আছে, আবার অদ্ভুত ব্যাপার। আমি সঙ্গত কারণে তাদের নামগুলো বলি না। আপনারা মনে করেন না যেটা আমি বাদ কি বাদ বলি, দায়িত্ব নিয়ে বললাম। আমি তাদের বাপ দাদার নাম সবার জানি, তাদের আত্মীয়, তাদের তাদের খালা, তাদের মাসি, তাদের বোন, তাদের ভাগ্নি কই বিয়ে হয়েছে আমি জানি। সেইখানে বিয়ে দেওয়ার পরে সেই মামার কাছে আমি দালাল, সেই ভাইয়ের কাছে আমি ভারতের দালাল, সেই বাবার কাছে আমি ভারতের দালাল, সেই খালুদের কাছে, চাচাদের কাছে শেখ ফরিদ হিন্দুদের দালাল, ভারতের দালাল। কিন্তু বোন বিয়ে দিছে, ভাগ্নি বিয়ে দিছে, খালা বিয়ে দিছে, ফুফা বিয়ে দিছে, ফুপু বিয়ে দিছে কিন্তু ভারতে। তারাই আমার গালি দেয় ভারতের দালাল। আমার এই কথা কেউ চ্যালেঞ্জ করার সাহস পাবে না, কারণ আমি তাদের নাম সহ জানি। আমি ওই হিম্মতি নেই তাদের, একটা নাম ঠিকানা সব বলে দিতে পারবো, বাপ দাদার নাম সহ। তো যাই হোক, ওইটা অন্য প্রসঙ্গ। যে কেউ বিয়ের সাথে যে কোনো দেশেই করতে পারে, রাইটস তার আছে। কিন্তু তারা যখন আমাকে ভারতের দালাল বলে তখন হাসি আসে, সেজন্য আপনাদের সাক্ষী বানায় রাখি এই জন্য আর কি। আপনি যেটা বলেছেন যে শরণার্থী, ভারতে হিন্দুদেরকে জায়গা দিবে, এটাই স্বাভাবিক। এবং আমি মনে করি যে ভারতের উচিত পৃথিবীর সকল হিন্দুকে ভারতের নাগরিক হিসেবে স্বীকৃতি দেওয়া, সাংবিধানিক ভাবে। সে আসলে সেখানে নাগরিকত্ব পাবে, বা পাইতে হবে না, সে অটো নাগরিক, ইসরায়েলের মতো। এটা করা উচিত। মুরত থাকলে মুসলমানরা করুক, যদি তাদের সাহস থাকে। আমি জানি যে সৌদি আরবে কোনোদিনই জায়গা দিবে না, মিসকিন করলে মিসকিন বলে কিক মেরে বের করে দিবে।
পৃথিবীর কোন মুসলমান বলতে পারবে সৌদি আরবে বিয়ে করতে পারেন না কেন, কুয়েত, কাতার, দুবাই বিয়ে করতে পারেন না কেন? এত না মুসলমান ভাই ভাই, যান না কেন ওইখানে? তো ভারত ওইখানে স্বীকার করছে যে যে তারা মুসলমানদের জায়গা দিবে। পাকিস্তান ঘোষণা করুক ভারতের মুসলমান নাকি খুব অত্যাচারিত, ভারতের মতো সংবিধান পাশ করুক যে ভারতের যে কোনো মুসলমান পাকিস্তানের তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে বা শরণার্থী, বা বাংলাদেশের নাগরিকত্ব শরণার্থী একটাও আসবে না। ভারতের মুসলমানরাও কিন্তু জামাল ফিরে পাগলা, ডিমের আলি 5টায় কিনবে 3টায় বিক্রি করবে, অত পাগলা জিন্দেগিতে। আপনি যদি তাদের জমি জমা লিখে দেন, জমি জমা মনে করেন আপনার বাপের ওয়ারিশ দিয়ে দিবেন, ভুইয়া সাহেব তার বাপের ওয়ারিশ দিয়ে দিবে, বা পাকিস্তানের ইমরান খান তার বাপ মায়ের ওয়ারিশ দিয়ে দিবে, একটা ভারতীয় মুসলমান যাবে না। যায় নাই 1947 সালে ভারতের যত মুসলিম লীগ করতো বড় বড় নেতারাই যায় নাই। আর ভারতের মুসলমানরা তো জামাল ফিরে পাগলা, নিজের বুঝতো পাগলে বুঝো পাকিস্তান গিয়ে না খায় থাকবে, ওরা তো জানতো যাবে না। এগুলো হচ্ছে জাতে মাতার তালে ঠিক। মুসলিম লীগের স্লোগান দিতে দিতে 47 সালে কমিউনিস্ট পার্টি হয়ে গেছে। আচ্ছা, পশ্চিমবঙ্গে মুসলিম লীগ নাই কেন, স্ট্রং কেন নয়? মুসলিম লীগ ডাইরেক্ট অ্যাকশন ডে কোথায় হয়েছিল? কলকাতায়। ওইখানে মুসলিম লীগ শক্তিশালী না কেন? এই মুসলিম লীগ গুলি কি হাওয়া হয়ে গেছে? 47 সালের 15-14 আগস্টের পরে মুসলিম লীগ গুলো কোথায় গেল? হাওয়া হয়ে গেছে? এরা কি চৌথ আসমানে চলে গেছে ঈসা আলাইহিস সালামের মতো, নাকি পাতালপুরিতে চলে গেছে দৈত্যের মতো? এরা কোথায় গিয়েছিল? এরা সব কংগ্রেস আর কমিউনিস্ট পার্টিতে যোগ দিয়েছিল। সেই জন্যই কমিউনিস্ট পার্টি আর কংগ্রেস থেকে স্লোগান আসে, ভারত তেরে টুকরা করেঙ্গে, তেরা মেরা রিশতা কিয়া ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। জয় শ্রীরাম স্লোগান দিলে সাম্প্রদায়িক, তেরে মেরা রিশতা কিয়া লা ইলাহা ইল্লাল্লাহ এটা বললে সেই স্লোগান আর সাম্প্রদায়িক হয় না। এরকম ভণ্ড বাংলাদেশ ভারতের বামপন্থীরা এবং বাংলাদেশের বামপন্থীরা এরকম ভণ্ডের বাচ্চা বট, এরকম মিথ্যুকেরা, এরকম ধোঁকাবাজ। তো এরা হলো জাতে মাতা তালা ঠিক। এরা পাকিস্তান থেকে পাকিস্তান এই জন্য যায় নাই, প্রথম হলো তাদের জীবন অনিশ্চিত হবে, যাবে না। আবার পশ্চিমবঙ্গে থেকে গেছে, বা দিল্লিতে থেকে গেছে, ইউপিতে থেকে গেছে, কেরালায় থেকে গেছে আরেকটা পাকিস্তান বানানোর জন্য। তারা আরেকটা পাকিস্তান বানানোর জন্য বসে আছে। ভারতের বিখ্যাত তৎকালীন সময় যারা জিন্নার ডাইনে বাই ঘুরতো সারাদিন, তারাও কোনোদিন যায় নাই পাকিস্তানে, তারাও জানে এই ভারতে থেকে গেছে। সবচেয়ে হাস্যকর ব্যাপার যে ভারত তাদের এমপি বানিয়েছে, এমএলএ বানিয়েছে, ইভেন মন্ত্রী বানিয়েছে এই ভারত। কিন্তু সেইখানে প্রগ্রেসিভ, আবার কোন মুসলমান যদি প্রগ্রেসিভ হয় বাংলাদেশের, তারা জায়গা দেওয়া যাবে না, তাহলে তাদের জন্য জায়গা কম পড়ে যায়। কিন্তু যারা মুসলিম লীগ করেছে, জিন্নার ডাইনে ঘুরছে, জিন্নার বায়ে ঘুরছে, ফাতেমা জিন্নার আগে থাকছে, পিছিয়ে থাকছে। আপনি পশ্চিমবঙ্গের একজনকে তো মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় মিনিস্টার বানাইছে ভারত সরকার। শুধু তাই না, আরেকজন নারী যে সারাদিন ফাতেমা জিন্নার সাথে সাথে ঘুরতো, তিনি এই ভারতের নাগরিক ছিলেন, ভারতের এমএলএ হয়েছেন, মন্ত্রী হয়েছেন। তিনি, আশ্চর্যের ব্যাপার, বিজেপির হাত থেকে তিনি পুরস্কার নিয়েছেন। মানে বুঝতে পারা যায় না যে রাজনীতিটা কোন দিকে যায়। কিন্তু এদের তো এখানে থাকার কথা ছিল না, কিন্তু তারা যাবে না। কেন যাবে না? দুইটা কারণ। একটা হলো সেখানে তারা যাবে না, কারণ হলো তাদের পাকিস্তান দেশ ছেড়ে যেতে হবে। আর তারা জানতো পাকিস্তান ধ্বংস হবে। তাদের কি পরিণতি হইতো পাকিস্তানে গেলে আপনি দেখতে পারছেন না। বরং আমি এক জায়গায় লিখেছিলাম যে যদি ভারত থেকে সত্যিই যদি হিন্দুরা থেকে, যে সব হিন্দু, পাকিস্তান বাংলাদেশের হিন্দু, পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের হিন্দু যদি ভারতে চলে আসতো, আর ভারতের মুসলমান এই যে পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানে চলে যেত, তাহলে আজকে ভারত পৃথিবীর পরাশক্তি হয়ে যেত। আজকে থেকে 20 বছর আগে পৃথিবীর সেরা শক্তি থাকতো, অর্থনীতিতে, জ্ঞানে, বিজ্ঞানে অনেক ডেভেলপ থাকতো। তারা সারা দুনিয়ার মধ্যে ইউরোপ আমেরিকার মতো উন্নত থাকতো। এটা বলছি বলে আমার গালাগালি। এখনো সরে যান না দেখি, ভারত থেকে এখনো মুসলমানরা চলে যায়, যাক না দেখি, পাকিস্তান নিয়ে নেক, বাংলাদেশ নিয়ে নেক, সৌদি আরব চলে যাক, মালয়েশিয়া চলে যাক, নিবে তো নাই, কেউ নিবে না আমি জানি, কারণ মুসলমানদের কেউ বিশ্বাস করে না। খোদ পাকিস্তানে মুসলমান ভেগে চলে যায়। শুনেন, পাকিস্তানের একজন মন্ত্রী আছে, তার উপরে হুমকি হয়েছিল, মোল্লারা ফতোয়া দিয়েছিল। সেই মন্ত্রী কাকে সিকিউরিটি হিসেবে রাখতো জানেন? নামটা মন্ত্রী ভুলে গেছি আমি। সেই মন্ত্রী সিকিউরিটি হিসেবে রাখতো খ্রিস্টান, পাকিস্তানের খ্রিস্টান পুলিশ। খ্রিস্টান পুলিশদের নিজেকে সিকিউরিটি গার্ড দিত, মুসলমান পুলিশ আগে নাই। মানে মুসলমানরা বিশ্বাস করে না। আজকে যদি ভারতের যত মুসলমান এগুলো পাকিস্তান চলে যেত 47 সালে, তাহলে পুরো পাকিস্তানটা হয়ে যেত একটা, মানে এখনই তো তারা জিহাদি রাষ্ট্র, এখনই তারা সন্ত্রাস উৎপাদন ও বন্টনের রাষ্ট্র, উৎপাদন ও রপ্তানির। তখন পুরো ওটা উৎপাদনের সাগর হয়ে যাইতো, জঙ্গি উৎপাদনে। বাংলাদেশের কপালে তাই জুটবে, বাংলাদেশ তো তাই হবে সামনে। তো তারা যায় নাই। একদিকে হলো তারা নিজেরা যায় নাই, জামাল ভৈরা পাগলা কেন যাবে? তারা ভারতের ভিতরে একটা পাকিস্তান বানানোর আশায় বসেছিল। কিন্তু বিজেপি সরকার ক্ষমতায় আসাতে, মানে হঠাৎ করে 14 সালে বিজেপি সরকার যখন ক্ষমতায় আসলো, এদের স্বপ্নটা সুদূর পরাহত হয়ে গেল। মানে দূরে, স্বপ্ন বাদ দেয় নাই তারা। এখনো ভারতের ম্যাক্সিমাম মুসলমান, ধরেন 80%, 90% মুসলমান স্বপ্ন থেকে এই ভারত একদিন পাকিস্তান হয়ে যাবে।
এটা তারা ভিতরে ভিতরে স্বপ্ন দেখে, কিন্তু বিজেপি আসার পর সেই স্বপ্নটা তাদের জন্য দুরাশা হয়ে গেছে। এটাই হচ্ছে তাদের সমস্যা। আর ভারতের মুসলমান কোনোদিনই পাকিস্তানে যাবে না, বাংলাদেশে যায়নি, যাবেও না, কারণ তারা জানতো এই পরিণতি হবে। আপনি এমনকি যারা পাকিস্তান চলে গিয়েছিল, যাই তো নাই, যারা গিয়েছিল তারাও আবার কামব্যাক করে আসছে, ভারতে চলে আসছে। এটাই হচ্ছে টুইস্ট। 47-এ সবচেয়ে বেশি লোকসান হয়েছে হিন্দুদের, সবচেয়ে বেশি লোকসান হয়েছে, মুসলমানদের লোকসান হয় নাই। তারা দুইটা দেশ পাইছে, পাকিস্তান ও বাংলাদেশ, আবার ভারতের ভিতরেও তারা জায়গা পেয়েছে এবং শক্তিশালী হিসেবে তারা জায়গা পেয়েছে। তারা বাংলাদেশ এবং পাকিস্তানের সংখ্যালঘুদের মতো থার্ড ক্লাস সিটিজেন হয়ে থাকে না। মা বোন তাদের যখন তুলে নেওয়া যায় না, যেটা বাংলাদেশে সম্ভব, পাকিস্তানে তো অহরহ হয়। বাংলাদেশে তো সারাদিন মুসলমানদের মালনের বাচ্চা। আরেকটা কথা, এই যে ভারতে যে হারে আপনারা মালনের বাংলাদেশের হিন্দুদের যে হারে মালনের বাচ্চা বইলা গালি দেন, 2-4টা তো বাংলাদেশ থেকে গিয়ে যায় বলে যে এখানে মালনের বাচ্চা বলে, আমিও তো লিখি। ভারতের কোন বাংলাদেশের একটা হিন্দু নাই যারা কেউ মালনের বাচ্চা বলে গালি দেন না। এগুলো ভারতের মানুষ, মুসলমানরা, হিন্দুরা জানে না, এগুলো নির্বাচনে প্রভাব পড়েছে। তবে ভারতের মুসলমানরা হলো জামাল ফিরা পাগলা, ডেবের হালে 5টায় কিনবে 3টায় বেচবে, আর জিন্দেগিতে কোনোদিন পাকিস্তান এবং বাংলাদেশে যাবে না, তারা ভারতেই থাকবে। তারা জানে ওই ভারতের পাসপোর্টের মূল্য কত, না খায় থাকবে না। ভারতের মুসলমান যদি যদি চলে যেত পাকিস্তান, 2 পাকিস্তানে, তাহলে আজকে 2 পাকিস্তান সুদান হয়ে যেত, এই 2 পাকিস্তান আজকে জিম্বাবুয়ে হয়ে যেত, উগান্ডা হয়ে যেত, ভাতে মারা যেত। আর আমেরিকা থাকতো, আমেরিকার মতো, রাশিয়া, আমেরিকার মতো, ইউরোপের মতো উন্নত থাকতো, ডেনমার্কের মতো, অস্ট্রেলিয়ার মতো উন্নত থাকতো ভারত। জি। লাভ ছাড়া ক্ষতি নেই, দিদি ছাড়া গতি নেই। অভিনেত্রী সায়নী ঘোষের এমন স্লোগানে সাড়া দিল না পশ্চিমবঙ্গের বেশিরভাগ ভোটার, বরং খেলা হবে বলে হুমকি দেয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের খেলা শেষ হয়ে গেল। আনন্দবাজারের হেডলাইন হয়ে গেল দুর্গের পতন। গেরুয়া ঝড়ে তাই প্রথমবারের মতো বাংলায় ফুটেছে পদ্ম। অপ্রত্যাশিত বড় জয়ে নবান্নের মসনদে বসতে চলেছে বিজেপি। মসনদে বসার জন্য যে 147 আসন দরকার তা ঝড়ের প্রথম ঝাপটায় নিশ্চিত করে ফেলেছে মোদি আর অমিত শাহের বাহিনী। এখন অপেক্ষা শুধু আনুষ্ঠানিক ঘোষণার। সারা ভারত জুড়ে চলছে দিদির এমন বিদায় নিয়ে চুল চেরা বিশ্লেষণ। কেউ কেউ বলছেন 5 দিদিকে বেঙ্গল প্রেসিডেন্সি থেকে বাড়ি পাঠিয়ে দিয়েছে, খান খান হয়ে গেছে দিদির সাম্রাজ্য। আবার জল্পনা কল্পনা শুরু হয়েছে কে হচ্ছেন পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী। গঙ্গার পাড় থেকে বঙ্গের নির্বাচন নিয়ে আলোচনার ঝড় সীমান্ত পেরিয়ে পদ্মা এবং মেঘনা পারে, মানে ঢাকায়ও বেশ জমে উঠেছে। তবে সে আলোচনা একেবারেই ভিন্ন। ঢাকায় আলোচনা হচ্ছে পশ্চিমবঙ্গে বিজেপির আধিপত্য বাংলাদেশের জন্য কি বার্তা নিয়ে আসছে তা নিয়ে। পশ্চিমবঙ্গে বিজেপির উত্থান বাংলাদেশকে চাপের মুখে পড়বে। প্রশ্ন উঠেছে, সীমান্ত থেকে পানির মতো দৃশ্যমান সমস্যাগুলো নিয়ে কি দুই প্রতিবেশীর মধ্যকার সম্পর্কে নতুন মেরুকরণ দেখা দিবে, নাকি বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ ও শেখ হাসিনা ইস্যু এবং সংখ্যালঘু নির্যাতন নিয়ে নতুন করে জটিল হবে মোদি তারেক সম্পর্ক। বহু বছর আগে অটল বিহারী বাজপেয়ী আক্ষেপ করে বলেছিলেন, ভারতের বিভিন্ন প্রান্তে বিজেপি সাফল্য পেলেও পশ্চিমবঙ্গে শক্ত ভিত্তি গড়তে পারছে না। এটা তার জন্য ছিল অত্যন্ত কষ্টের। দেশটির প্রয়াত এই প্রধানমন্ত্রীর আক্ষেপ এবার ঘুচতে যাচ্ছে। রাত 10টা পর্যন্ত ভারতের একাধিক সংবাদ মাধ্যমের খবরে বলা হচ্ছে, পশ্চিমবঙ্গের 293টি আসনের মধ্যে 208টি আসনে পদ্ম ফুল ফুটে গেছে, যেখানে মমতার তৃণমূল কংগ্রেস মাত্র 79টি আসনে জয় পাচ্ছে। অথচ সরকার গঠনের জন্য দরকার 147টি আসন। ফলে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের 15 বছরের শাসনের অবসান হতে চলেছে। এমন অবস্থায় সামাজিক যোগাযোগ মাধ্যমে খেলা শেষ লেখা বার্তা দিয়েছে বিজেপি। 2021 সালে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল খেলা হবে স্লোগান দেন, যা পরবর্তীতে ব্যাপক ভাইরাল হয়। এরপর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও এই স্লোগান একাধিকবার ব্যবহার করেছেন। তাদের সেই স্লোগানের জবাবে বিজেপি এবার লিখলো খেলা শেষ। দলের এই জয়কে স্মরণীয় আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, পশ্চিমবঙ্গে পদ্ম ফুটেছে। দর্শক, পশ্চিমবঙ্গের এবারের নির্বাচনটি কয়েকটি কারণে বেশ ব্যতিক্রম ছিল। প্রথমত, পশ্চিমবঙ্গ বরাবরই রাজনৈতিক সহিংসতার জন্য পরিচিত। বিশেষ করে নির্বাচনী সহিংসতা ওই রাজ্যের এমন একটি বাস্তবতা যা সব দলের শাসনামলে কম বেশি বজায় থেকেছে। সেই জায়গায় রাজ্যে এবারের ভোট হয়েছে একেবারে শান্তিপূর্ণ পরিবেশে। 2 দফার ভোট গ্রহণে গোটা রাজ্যে একটিও সহিংসতাজনিত মৃত্যুর ঘটনা ঘটেনি।
বিক্ষিপ্ত কিছু সংঘাত ছাড়া খুব বড় কোনো গন্ডগোলের খবরও নেই। এটি পশ্চিমবঙ্গের নির্বাচনের সবচেয়ে ব্যতিক্রমী ঘটনা। ভোট পড়ার হারও ছিল একটি অনন্য রেকর্ড। পশ্চিমবঙ্গে এবার নির্বাচনের 2 দফা মিলে ভোট পড়েছে 92.47%। দেশটির স্বাধীনতার পর থেকে রাজ্যে কোনোদিন কোনো নির্বাচনে এত বেশি হারে ভোট পড়েনি। ভোট বিরোধ জরিপগুলো আগেই বিজেপিকে এগিয়ে রেখেছিল। মমতা অবশ্য এক্সিট পোলগুলোকে উড়িয়ে দিয়ে দাবি করেছিলেন তৃণমূল 220টিরও বেশি আসন জিতবে। তবে এবার বুথ ফেরত জরিপের সংখ্যাগুলোই সঠিক প্রমাণিত হয়েছে। বাংলায় গেরুয়া ঝড়ে পদ্ম ফুটেছে, এতটাই ফুটেছে আনন্দবাজারের তৈরি করা ম্যাপে গেরুয়া রঙের ছড়াছড়ি, সবুজের দেখা মেলা ভার হয়ে গেছে। পদ্ম ফুলের এমন জোয়ার নিয়ে ব্যাপক বিশ্লেষণও চলছে। আমাদের বিশ্লেষণ হলো, মমতার এতদিনের শক্তি ছিল 3 ম: মা, মাটি, মানুষ। এই 3 মকে টেক্কা দিতে গেরুয়া দল এবার হাজির করেছিল নতুন 5 ম। এগুলো হলো মুসলিম, মহিলা অভিবাসী বা মাইগ্রেন্ট, মতুয়া সম্প্রদায় এবং বিজেপির শক্তিশালী নির্বাচনী যন্ত্র বা মেশিনারি। দীর্ঘদিন ধরে নারী ভোটাররা তৃণমূলের সাফল্যের অন্যতম ভিত্তি ছিল। ভাগ্যশ্রী থেকে কন্যাশ্রী, নারীদের জন্য গত 1 দশকে মমতা এমন বহু কল্যাণমূলক প্রকল্প চালু করেছিলেন। কিন্তু আরজি কর মেডিকেল কলেজের ধর্ষণ ও খুনের ঘটনা বড় ইস্যু হয়ে ওঠে, যেখানে নারী সুরক্ষা নিয়ে তৃণমূলকে নিশানা করে বিজেপি। এমনকি পানিহাটি আসন থেকেও ওই ঘটনার শিকার নারীর মাকেও প্রার্থী করা হয়। ঐতিহাসিকভাবে পশ্চিমবঙ্গের প্রায় 27% মুসলিম ভোটার ক্ষমতার সমীকরণ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 2021 সালে মুসলিম প্রধান আসনগুলোতে তৃণমূলের বড় জয়ের পেছনে সংখ্যালঘু ভোটের একত্রীকরণ বড় কারণ ছিল। কিন্তু 2026 সালে মালদা, মুর্শিদাবাদ ও উত্তর দিনাজপুরের মতো গুরুত্বপূর্ণ জেলাগুলোতে ভোটের ধরনে পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন কুড়াল মেরেছে তৃণমূলের মুসলিম ভোটে। দর্শক, পশ্চিমবঙ্গের নির্বাচনের ফলাফল কি হতে যাচ্ছে তা এখন সবাই আঁচ করতে পারছে। ফলে এখন সবার নজর ধীরে ধীরে দলটির মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর দিকে সরছে। নির্বাচনের আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বরাবরই বলেছেন, কোনো এক বাঙালি রাজ্যের মুখ্যমন্ত্রী হবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের তোলা বহিরাগত তত্ত্বের পাল্টা জবাব দিতেই অমিত শাহের এই মন্তব্য ছিল। বিজেপির জয় পেলে মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে থাকা সম্ভাব্য প্রার্থীদের একটি তালিকা তুলে ধরেছে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস ও দ্য ইন্ডিয়া টুডে। রাজ্যের শীর্ষ পদের জন্য বেশ কয়েকজন প্রভাবশালী বিজেপি নেতার নাম উঠে এসেছে। বর্তমান ভোট গণনার ট্রেন্ড অনুযায়ী এই সব প্রার্থী নিজ নিজ আসনে এগিয়ে রয়েছেন। কারা তারা? অবধারিতভাবে সবার আলোচনায় প্রথমে যার নাম উঠে আসছে তিনি হলেন বর্তমানে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। মাত্র কয়েকদিন আগে নির্বাচনী প্রচারণায় তিনি শেখ হাসিনাকে এখনো বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী এবং তাকে সসম্মানে বাংলাদেশের ক্ষমতায় ফিরিয়ে দেওয়ার কথা বলে বাংলাদেশে বেশ আলোচনার জন্ম দিয়েছিলেন। এই শুভেন্দু অধিকারী একসময় মমতার দলেই ছিলেন। নন্দীগ্রাম আন্দোলনের সময় মমতার ডান হাত ছিলেন তিনি। 2021 সালের নির্বাচনের মাত্র কয়েক মাস আগে 2020 সালের ডিসেম্বরে তার বিজেপিতে যোগ দেওয়া তৃণমূল নেত্রীর জন্য বড় ধাক্কা ছিল। সে সময় নন্দীগ্রামে মমতাকে হারিয়ে শুভেন্দু আলোড়ন ফেলে দিয়েছিলেন। মুখ্যমন্ত্রী পদের দৌড়ে অন্যতম নাম বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। আরএসএস এর আদর্শে গড়ে ওঠা অভিজ্ঞ নেতা 2024 সাল থেকে রাজ্যসভার সদস্য। বিজেপি কোনো বাঙালি মুখ বেছে নিতে চাইলে শ্রমিক ভট্টাচার্য হবেন অন্যতম সেরা বিকল্প। এরপর উঠে আসছে সাবেক সাংবাদিক স্বপন দাশগুপ্তর নাম। এছাড়া আছেন সাবেক রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। যদিও 2024 সালের লোকসভা নির্বাচনের পর তিনি দল থেকে কিছুটা দূরে সরে গিয়েছিলেন, তবে গত জানুয়ারিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ হওয়ার পর তাকে আবারও মূলধারায় ফিরিয়ে আনা হয়। রাজ্য বিজেপির আরেক সাবেক সভাপতি সুকান্ত মজুমদার বর্তমানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন মন্ত্রিসভার কেন্দ্রীয় মন্ত্রী। বিজেপি তাদের শক্তিশালী ঘাঁটি উত্তরবঙ্গ থেকে কাউকে শীর্ষ পদের জন্য বেছে নিতে চাইলে তিনি অন্যতম পছন্দ হতে পারেন। দ্য ইন্ডিয়া টুডে তাদের রিপোর্টে 2 জন নারীকে সম্ভাব্য মুখ্যমন্ত্রীর পদে জায়গা দিয়েছেন। একজন হলেন অগ্নিমিত্র পাল। ফ্যাশন ডিজাইনার অগ্নিমিত্র বাংলায় বিজেপি মহিলা মঞ্চের প্রধান ছিলেন। খুব দ্রুতই রাজ্যের ভাইস প্রেসিডেন্ট হয়েছেন তিনি।
আরেকজন নারী হলেন রাজ্যসভার সদস্য নামকরা অভিনেত্রী রূপা গাঙ্গুলি। সোনাপুর দক্ষিণের এমএলএ রূপা গাঙ্গুলি 2 বছর ধরে বাংলার বিজেপি মহিলা মঞ্চের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। দর্শক, 1.5 দশকের তৃণমূল কংগ্রেসের আধিপত্য ভেঙে বিজেপির এই নিরঙ্কুশ উত্থান কেবল পশ্চিমবঙ্গের অভ্যন্তরীণ রাজনীতি নয়, বরং পার্শ্ববর্তী দেশ হিসেবে বাংলাদেশের ভূ রাজনৈতিক সমীকরণ, সীমান্ত অর্থনীতি এবং ঢাকা দিল্লি সম্পর্কেও সুদূর প্রসারী প্রভাব ফেলবে। বাংলাদেশের মানুষের মধ্যে, বিশেষ করে সামাজিক মাধ্যমে পশ্চিমবঙ্গের ক্ষমতার এই পরিবর্তন নিয়ে ব্যাপকভাবে আলোচনা হচ্ছে। বাংলাদেশ ও ভারতের মধ্যকার সীমান্ত হলো 4096 কিলোমিটার। এই দীর্ঘ সীমান্তের মধ্যে কেবল পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের সীমান্ত রয়েছে 2217 কিলোমিটার। তাই পশ্চিমবঙ্গের ক্ষমতার পালাবদলের বাতাস না চাইলেও ঢাকার দেয়ালে দেয়ালে আঘাত হানছে। প্রশ্ন হলো, 2026 সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশের তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার ক্ষমতা আসার পরপরই পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসায় বাংলাদেশ ভারত সমীকরণ কি নতুন কোনো রূপ নেবে, নাকি এই সম্পর্ক আরো জটিল হয়ে উঠবে? এতদিন কেন্দ্রে বিজেপি এবং রাজ্যে তৃণমূল থাকায় অনেক ক্ষেত্রেই বাংলাদেশ ইস্যুতে দিল্লি নীতির সঙ্গে কলকাতার মতবিরোধ দেখা যেত। যেমন তিস্তা চুক্তিতে মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন সবচেয়ে বড় রাজনৈতিক বাধা, আবার অন্যদিকে বিজেপির মুসলিম বিরোধী প্রচারণার বিরুদ্ধে তিনি ছিলেন সোচ্চার। কিন্তু এবার পশ্চিমবঙ্গে ডাবল ইঞ্জিন সরকার এসে গেছে। কেন্দ্রে ও রাজ্যে একই দলের সরকার হওয়ায় রাজ্যটি কি দিল্লির কেন্দ্রীয় নীতিমালার সঙ্গে পুরোপুরি যুক্ত হয়ে যাবে? ধরে নেওয়া যায়, কেন্দ্র যদি বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায়, তবে কলকাতা আর কোনো বাধা হয়ে দাঁড়াবে না। কিন্তু নেতিবাচক দিকও আছে, সেটি হলো কেন্দ্রীয় সরকারের কোনো বাংলাদেশ বিরোধী সিদ্ধান্ত পশ্চিমবঙ্গেও খুব সহজে বাস্তবায়িত হবে, যা বাংলাদেশের জন্য বড় রকমের অস্বস্তির কারণ হতে পারে। শেষ বিচারে এখন কলকাতার চেয়ে দিল্লির সিদ্ধান্তই দ্বিপাক্ষিক সম্পর্কে নিরঙ্কুশ প্রভাব রাখবে। পশ্চিমবঙ্গের ক্ষমতার পালা বদলে সামনের দিনগুলোতে ভারত বাংলাদেশ সম্পর্কে বড় প্রশ্ন হলো, তিস্তা চুক্তির জট কি খুলবে? 2011 সালের সেপ্টেম্বরে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং ঢাকা সফর করেন। তার শেষ সফরে তিস্তা নদীর পানি বন্টন চুক্তি স্বাক্ষরের সব প্রস্তুতি শেষ হয়েছিল। শুষ্ক মৌসুমে প্রায় সমতা ভিত্তিক পানি বন্টনের সেই রূপরেখা কেবল মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তিতে আটকে যায়। এখন মমতার অনুপস্থিতিতে সেই জট খোলার একটি তাত্ত্বিক সুযোগ তৈরি হয়েছে, তবে বাস্তব পরিস্থিতি অতটাও সহজ নয়। পশ্চিমবঙ্গের উত্তরাংশে মানে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, যেখানে দিয়ে তিস্তা প্রবাহিত, সেখানে বিজেপি এবার ব্যাপক জনসমর্থন পেয়েছে। ফলে চুক্তি করার আগে বিজেপিকে অবশ্যই ওই অঞ্চলের ভোটারদের স্বার্থের কথা ভাবতে হবে। আবার এই বছরে শেষ হচ্ছে গঙ্গা পানি বন্টন চুক্তির মেয়াদ। এটির নবায়নও এখন একটি প্রধান ইস্যু হিসেবে দেখা দিবে, যেখানে রাজ্য বিজেপির ভূমিকা হবে নির্ণায়ক। পুরো বিষয়টি এখন নির্ভর করবে দিল্লির ভূ রাজনৈতিক সদিচ্ছা এবং বাংলাদেশের দর কষাকষির সক্ষমতার উপর। বিশেষজ্ঞরা মনে করেন, 2024 সালের 5ই আগস্টের পরে তৈরি হওয়া নানা পরিস্থিতির কারণে পর্দার আড়ালের দিল্লির এমন কিছু চাওয়া আছে যেগুলো কোনো আনুষ্ঠানিক চুক্তিতে কাজ করবে না। এগুলো নিয়ে দর কষাকষি হবে আড়ালে। শুভেন্দু অধিকারী যখন প্রকাশ্যে ঘোষণা দেন শেখ হাসিনা এখনো বৈধ প্রধানমন্ত্রী, তখন সেটি কেন্দ্রের অনুমতি ছাড়া হওয়ার কথা নাই। আবার পশ্চিমবঙ্গে বিজেপি জেতায় বাংলাদেশে এনআরসি, নাগরিকত্ব সংশোধনী আইন এবং অবৈধ অনুপ্রবেশ ইস্যুগুলোকে নতুন করে সামনে আনতে পারে। এই ইস্যুগুলো বাংলাদেশের জন্য অস্বস্তিকর হলেও এগুলো কতটা প্রভাব ফেলবে তা নির্ভর করবে ঢাকা দিল্লি সামগ্রিক সম্পর্কের উপর। সম্পর্ক যদি স্থিতিশীল ও মর্যাদাপূর্ণ থাকে, তবে এসব ইস্যু নিয়ে খুব বেশি নাড়াচাড়া হবে না। কিন্তু সম্পর্কে টানাপোড়েন থাকলে এগুলোকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারের পূর্ণ আশঙ্কা রয়েছে। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা যেভাবে রাতের অন্ধকারে পুশব্যাকের কথা বলেছেন, পশ্চিমবঙ্গ সরকার যদি একই পথে হাঁটে তবে তার সীমান্ত পরিস্থিতিকে জটিল করে তুলবে। বাংলাদেশের হিন্দু সংখ্যালঘুদের উপর নির্যাতনের বিষয়টি দুদেশের জন্য স্পর্শকাতর একটি বিষয়। এখন বঙ্গরাজ্যে ক্ষমতায় থাকায় বিজেপি কেন্দ্রীয় সরকারের উপর বাংলাদেশের উপর কঠোর হওয়ার জন্য চাপ প্রয়োগ করবে, যা তারেক রহমানের সরকারের জন্য এক বিশাল অস্বস্তির কারণ হয়ে দাঁড়াবে। এর মধ্যে মোদী সরকার বাংলাদেশে হাই কমিশনার হিসেবে প্রথমবারের মতো কূটনীতিকের পরিবর্তে ঝানু রাজনীতিককে নিয়োগ দিয়েছে।
নতুন হাই কমিশনার হিসেবে নিয়োগ পাওয়া দীনেশ ত্রিবেদী আবার পশ্চিমবঙ্গের রাজনীতিতে এক সুপরিচিত মুখ। তিনি তৃণমূল কংগ্রেসের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন এবং বর্তমানে বিজেপির একজন গুরুত্বপূর্ণ নেতা। ফলে কেন্দ্র থেকে ঢাকা, মাঝখানে সীমান্ত, সবখানে এখন বিজেপির একক প্রাধান্য, যেটি সরাসরি মোদির ভাষায় এক হয়ে কথা বলবে। ফলে দৃশ্যমান সীমান্ত কিংবা পানি অথবা বাণিজ্য সমস্যা থেকে শুরু করে পর্দার আড়ালের আওয়ামী লীগ কিংবা শেখ হাসিনা ইস্যু নিয়ে দিল্লি এখন ত্রিমুখী চাপ তৈরি করতে পারবে ঢাকার উপর। দর্শক, আমাদের বিশ্লেষণ হলো পশ্চিমবঙ্গের 2026 সালের এই নির্বাচনের ফলাফল কেবল একটি দল থেকে অন্য দলের কাছে ক্ষমতা হস্তান্তর নয়, বরং এটি একটি আদর্শিক পরিবর্তনের সংকেত। এই পরিবর্তনের ঢেউ গঙ্গা পেরিয়ে বাংলাদেশের পদ্মা ও মেঘনা পাড়েও লাগবে। পশ্চিমবঙ্গের এই পদ্ম বিপ্লব শেষ পর্যন্ত দুই দেশের বন্ধুত্বকে আরো সংহত করবে নাকি বিচ্ছেদের নতুন দেওয়াল তুলবে, তার উত্তর দিবে ভবিষ্যৎ। তবে আজকের এই পরিবর্তনের দিনে একটি কথা স্পষ্ট, পূর্ব ভারতের রাজনীতি আর আগের মতো থাকবে না। আপনাদের স্বাগত জানাই আমি আমার কথা শুনবার জন্য। বাংলাদেশ পারমাণবিক ক্লাবে যুক্ত হচ্ছে, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি করছে এবং আওয়ামী লীগ একটা মেগা প্রজেক্ট নিয়ে আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনা সরকার বাংলাদেশকে ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে। একথা আমরা বহু আলোচনা করেছি। 1 টাকার জিনিস কত টাকায় ব্যয় করা হয়েছে সেই আলোচনা আমরা করেছি। এগুলো অস্বীকার করবার কোনো সুযোগ নেই এবং এটা আমাদের পরিবেশকে কিভাবে বিপর্যস্ত করতে পারে, আমাদের অর্থনীতিকে কিভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে, আমাদের কূটনৈতিক আবহে কী ধরনের পরিবর্তন আনতে পারে, সেগুলো নিয়ে আমরা অনেক কথা বলেছি। শেষ পর্যন্ত রূপপুরের সেই প্রকল্প আলোর মুখ দেখতে শুরু করেছে, অর্থাৎ তার বাস্তবায়ন প্রক্রিয়াটা শুরু হয়েছে এবং এর মধ্য দিয়ে বাংলাদেশ একটা নতুন যুগে প্রবেশ করেছে। এটা বলা সহজ, কিন্তু এই নতুন যুগ আসলে কতটা আমাদের বাস্তবতার সঙ্গে খাপ খায় সেটাই এখন বড় প্রশ্ন। পাবনার রূপপুরে পারমাণবিক জ্বালানি লোডিং শুরু হওয়ার মধ্য দিয়ে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের পথে হাঁটতে শুরু করেছে। রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট শুধু একটা বিদ্যুৎ কেন্দ্র নয়, এটা এখন একটা প্রতীক। রাষ্ট্রের উচ্চাকাঙ্ক্ষা, রাজনৈতিক প্রচারণা, আন্তর্জাতিক নির্ভরতা এবং অর্থনৈতিক ঝুঁকির সম্মিলিত প্রতিচ্ছবি। এই প্রকল্পের সূচনা কিন্তু হঠাৎ করে নয়। স্বাধীনতার পর থেকেই বাংলাদেশ পারমাণবিক বিদ্যুতের স্বপ্ন দেখেছে। 1960-এর দশকেই রূপপুরে পারমাণবিক কেন্দ্র স্থাপনের ধারণা উঠে আসে। এরপর বহু সরকার এসেছে, গেছে, পরিকল্পনা হয়েছে, আবার থেমেও গেছে। অবশেষে গত 1 দশকে এসে এই প্রকল্প বাস্তব রূপ পেতে শুরু করে। ফলে এটা কেবল একটা প্রযুক্তিগত অর্জন নয়, এটা একটা দীর্ঘ রাজনৈতিক যাত্রার ফল। 2026 সালের এপ্রিলের শেষ সপ্তাহে জ্বালানি লোডিং শুরু হওয়া ঘটনাটি নিঃসন্দেহে ঐতিহাসিক। এর মাধ্যমে বাংলাদেশ বিশ্বের সেই সীমিত সংখ্যক দেশের কাতারে দাঁড়ালো যারা পারমাণবিক বিদ্যুৎ ব্যবহার করতে যাচ্ছে। সরকার বলছে এটা দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করবে, বিদ্যুতের ঘাটতি কমাবে এবং দীর্ঘমেয়াদে আমদানি নির্ভর জ্বালানি থেকে মুক্তি দেবে। পরিকল্পনা অনুযায়ী প্রথম ইউনিট ধাপে ধাপে উৎপাদনে যাবে, এরপর পূর্ণ সক্ষমতায় পৌঁছতে কয়েক বছর সময় লাগবে। কিন্তু এখানেই বাস্তবতার সঙ্গে স্বপ্নের সংঘাত শুরু হয়। বাংলাদেশের বিদ্যুৎ খাতের একটা মৌলিক সমস্যা হলো আমরা চাহিদা ও সক্ষমতার মধ্যে একটা সমন্বয় বা সুসমন্বয় তৈরি করতে পারিনি। গত 1 দশকে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা অনেক বেড়েছে, কিন্তু সেই অনুপাতে চাহিদা বাড়েনি। ফলে অনেক সময় উৎপাদন সক্ষমতা অব্যবহৃত থেকে যায়, আবার অন্যদিকে লোডশেডিংও দেখা যায়, যা মূলত ব্যবস্থাপনার ব্যর্থতার ইঙ্গিত দেয়। এই বাস্তবতায় রূপপুরের মতো একটা বড় প্রকল্প কতটা কার্যকর হবে সেটা একটা যৌক্তিক প্রশ্ন। রূপপুর প্রকল্পের মোট ব্যয় প্রায় 12 থেকে 13 বিলিয়ন ডলার, যার প্রায় 90%ই বিদেশি ঋণ, প্রধানত রাশিয়া থেকে। অর্থাৎ এটা শুধু একটা অবকাঠামো নয়, এটা একটা দীর্ঘমেয়াদী আর্থিক প্রতিশ্রুতি। এই ঋণের কিস্তি, সুদ এবং সংশ্লিষ্ট খরচ আগামী কয়েক দশক ধরে পরিশোধ করতে হবে। এর অর্থ রূপপুর থেকে উৎপাদিত বিদ্যুতের প্রকৃত মূল্য নির্ধারণ করা হবে শুধু
উৎপাদন খরচ দিয়ে নয়, বরং ঋণের বোঝা হিসেবে করেও, অর্থাৎ ঋণের বোঝাটা হিসেব করেও। এখানে একটা বড় প্রশ্ন উঠে আসে, এই বিদ্যুৎ কি সাধারণ মানুষের নাগালের মধ্যে থাকবে, নাকি এটা একটা প্রেস্টিজ প্রজেক্ট হয়ে থাকবে যার খরচ শেষ পর্যন্ত ভোক্তার উপর চাপানো হবে? অতীত অভিজ্ঞতা বলছে বড় প্রকল্পগুলোর ক্ষেত্রে প্রাথমিক হিসাব প্রায় বাস্তবতার সঙ্গে মেলে না, ফলে বিদ্যুতের দাম বাড়ার ঝুঁকি অস্বীকার করা যায় না। আরেকটা গুরুত্বপূর্ণ দিক হলো প্রযুক্তিগত ও কৌশলগত নির্ভরতা। রূপপুর প্রকল্প সম্পূর্ণভাবে রাশিয়ার প্রযুক্তি, জ্বালানি সরবরাহ এবং কারিগরি সহায়তার উপর নির্ভরশীল। এর অর্থ শুধু নির্মাণ নয়, পরিচালনা, রক্ষণাবেক্ষণ এবং এমনকি ব্যবহৃত জ্বালানির ব্যবস্থাপনাও বহুলাংশে বিদেশি অংশীদারের উপর নির্ভর করবে। এতে করে একটা নতুন ধরনের নির্ভরতা তৈরি হচ্ছে, যা কেবল অর্থনৈতিক নয়, ভূ রাজনৈতিকও। বর্তমান বৈশ্বিক বাস্তবতায় এই বিষয়টি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আন্তর্জাতিক রাজনীতি এখন আগের চেয়ে অনেক বেশি অনিশ্চিত। নিষেধাজ্ঞা, অর্থনৈতিক ব্লক এবং শক্তিধর রাষ্ট্রগুলোর প্রতিযোগিতা, এসবের মধ্যে একটি বড় কৌশলগত প্রকল্পকে একটা নির্দিষ্ট দেশের সঙ্গে বেঁধে ফেলা কতটা বিচক্ষণ সিদ্ধান্ত তা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। নিরাপত্তার বিষয়টি এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। পারমাণবিক বিদ্যুৎ প্রযুক্তিগতভাবে উন্নত হলেও এর ঝুঁকি শূন্য নয়। একটা ছোট ভুলও বড় বিপর্যয় ডেকে আনতে পারে। যদিও কর্তৃপক্ষ বলছে আন্তর্জাতিক মান অনুযায়ী বহু স্তর নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে, তবুও প্রশ্ন থেকে যায়, এই নিরাপত্তা ব্যবস্থাগুলো কি দীর্ঘমেয়াদে একই মান বজায় রাখতে পারবে? বিশেষ করে বাংলাদেশের মতো একটা দেশে যেখানে প্রশাসনিক দুর্বলতা, দুর্নীতি এবং জবাবদিহিতার অভাব নিয়ে দীর্ঘদিনের অভিযোগ রয়েছে। আরেকটি বড় বাস্তবতা হলো মানব সম্পদ। একটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরিচালনার জন্য উচ্চ প্রশিক্ষিত এবং অভিজ্ঞ জনবল প্রয়োজন। এই দক্ষতা তৈরি করতে সময় লাগে এবং এটি একটি চলমান প্রক্রিয়া। বাংলাদেশ এই ক্ষেত্রে কিছু অগ্রগতি করেছে ঠিকই, কিন্তু সম্পূর্ণ স্বনির্ভর হতে এখনও অনেক পথ বাকি। পরিবেশগত দিকটিও উপেক্ষা করা যায় না। পারমাণবিক শক্তি কার্বন নিঃসরণ কমায়, যা জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে একটা ইতিবাচক দিক, কিন্তু এর বর্জ্য ব্যবস্থাপনা একটি বড় চ্যালেঞ্জ। ব্যবহৃত পারমাণবিক জ্বালানি অত্যন্ত বিপজ্জনক এবং দীর্ঘ সময় ধরে নিরাপদে সংরক্ষণ করতে হয়। এই দায়িত্ব কিভাবে এবং কতটা দক্ষতার সঙ্গে পালন করা হবে সেটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই পুরো প্রক্রিয়ার মধ্যে সবচেয়ে লক্ষণীয় বিষয় হলো রাজনৈতিক বয়ান। রূপপুরকে একটা জাতীয় অর্জন হিসেবে উপস্থাপন করা হচ্ছে, যা আংশিকভাবে সত্য, কিন্তু সমস্যাটা তখনই হয় যখন সমালোচনাকে অগ্রাহ্য করা হয় এবং প্রশ্ন তোলাকে অগ্রগতির বিরুদ্ধে অবস্থান হিসেবে দেখানো হয়। একটা গণতান্ত্রিক সমাজে বড় প্রকল্প নিয়ে প্রশ্ন তোলা অপরিহার্য, কারণ এগুলোর প্রভাব দীর্ঘমেয়াদী এবং বিস্তৃত। বাংলাদেশের জ্বালানি নীতির একটা বড় দুর্বলতা হলো দীর্ঘমেয়াদী পরিকল্পনার অভাব। আমরা প্রায়ই তাৎক্ষণিক সমাধানের দিকে ঝুঁকি, যা পরে বড় সমস্যার সৃষ্টি করে। রূপপুর যদি সেই একই ধারার অংশ হয়ে যায়, তাহলে এটি একটি মিসড অপরচুনিটি হয়ে দাঁড়াবে। আরও একটা বাস্তব দিক এখানে যুক্ত করা দরকার, বিদ্যুৎ খাতের আর্থিক শৃঙ্খলা। বর্তমানে বিদ্যুৎ উৎপাদন না হলেও অনেক ক্ষেত্রে ক্যাপাসিটি চার্জ দিতে হয়, যা রাষ্ট্রের জন্য একটা বড় আর্থিক চাপ তৈরি করেছে। রূপপুরের ক্ষেত্রে এমন পরিস্থিতি তৈরি হলে, অর্থাৎ উৎপাদন পুনর্মাত্রায় ব্যবহার না হলেও যদি ব্যয় বহাল থাকে, তাহলে সেটা অর্থনীতির উপর নতুন বোঝা হয়ে দাঁড়াতে পারে। একই সঙ্গে জাতীয় গ্রিডের সক্ষমতা, ট্রান্সমিশন অবকাঠামো এবং চাহিদা ব্যবস্থাপনার উন্নতি ছাড়া এই বিদ্যুৎ পুরোপুরি কাজে লাগানো কঠিন হবে। অর্থাৎ শুধু উৎপাদন বাড়ালেই সমস্যার সমাধান হয় না, সম্পূর্ণ সিস্টেমকে দক্ষ করতে হয়। তবে সব কিছুর পরেও এই প্রকল্পকে একেবারে নাকচ করে দেওয়া যায় না। এটি একটি সম্ভাবনা তৈরি করে, বিশেষ করে যদি এটি সঠিকভাবে পরিচালিত হয়, স্বচ্ছতা নিশ্চিত করা হয় এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার সঙ্গে সমন্বয় করা হয়। পারমাণবিক শক্তি বিশ্বব্যাপী আবার গুরুত্ব পাচ্ছে এবং বাংলাদেশ সেই ধারায় যুক্ত হয়েছে, এটা একটা ইতিবাচক দিক। কিন্তু বাস্তবতা হলো কোনো প্রযুক্তি বা প্রকল্প নিজে নিজে সফল হয় না। এর সাফল্য নির্ভর করে নীতি, পরিচালনা এবং জবাবদিহিতার উপর। রূপপুরও তার ব্যতিক্রম নয়। সবশেষে প্রশ্নটা খুবই সরল,
আমরা কি এই প্রকল্পকে একটা কার্যকর সম্পদ হিসেবে গড়ে তুলতে পারবো, নাকি এটা কেবল একটা ব্যয়বহুল প্রতীক হয়ে থাকবে? রূপপুর আমাদের জন্য একটা আয়না, যেখানে আমরা আমাদের রাষ্ট্র পরিচালনার সক্ষমতা, অর্থনৈতিক বাস্তবতা এবং রাজনৈতিক সংস্কৃতিকে দেখতে পাব। এটা আমাদের সামনে সুযোগও এনে দিয়েছে, আবার চ্যালেঞ্জও ছুড়ে দিয়েছে। বাংলাদেশ পারমাণবিক যুগে প্রবেশ করেছে, কিন্তু এই যাত্রা কতটা সফল হবে তা নির্ভর করছে আজ আমরা কী সিদ্ধান্ত নিচ্ছি তার উপর। আমার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার